বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব স্ট্রাকচারাল মেকানিক্স এর চ্যাপ্টার 7 ভরকেন্দ্র ও কেন্দ্র। ভরকেন্দ্র এর আগের ক্লাসে আমি খুব সামান্য একটু আলোচনা করেছিলাম ভরকেন্দ্র নিয়ে, কারণ ভরকেন্দ্র রিলেটেড একটি অংশ সেখানে ছিল। আমি আজকে আরো বিশদভাবে ভরকেন্দ্র নিয়ে আলোচনা করব এবং কোন বস্তুর কিভাবে ভরকেন্দ্র নির্ণয় করতে হয় সেই নিয়ে আলোচনা করব। ভরকেন্দ্র হচ্ছে কোন বস্তুর অবশ্যই আমরা জানি নির্দিষ্ট ভর থাকে, সে ভরটি কোথায় থাকে? ভরটি অবশ্যই ওই ওই বস্তুর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। আমরা তো জানি যে বৃত্ত কি, মনে করি বৃত্তাকার একটি পাথ দেয়া আছে, এই বৃত্তের অবশ্যই মনে করি একটা ভর দেওয়া আছে m গ্রাম। এই m ভরটি কোথায় থাকবে? এখানে 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 কোথাও থাকবে না, থাকবে হচ্ছে এই বৃত্তের কেন্দ্রে। আমরা তো খুব সহজেই এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে পারবো। এই বৃত্তের ব্যাস নির্ণয় করব, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। কিন্তু যদি বস্তুটি এই রকম হয়, তখন কি আমরা এই বস্তুটির কেন্দ্র নির্ণয় করতে পারবো? অর্থাৎ ভর কেন্দ্র যেখানে সবগুলো ভর সমষ্টিগতভাবে ক্রিয়া করবে, সেই বিন্দুটি এটাও হতে পারে, এটাও হতে পারে, এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে। আমরা কিন্তু এক্সাক্ট সেই কেন্দ্রটি নির্ণয় করতে পারবো না। আমরা অনেকে লক্ষ্য করেছি যে আমরা যখন লাঠি দিয়ে কোনো কিছু তুলতে চাই, মনে করি যে এখানে একটি ছোট বাচ্চা আছে, আর এখানে একটি বড় বাচ্চা আছে। অবশ্যই ছোট বাচ্চাটার শক্তি একটু কম হবে, বড় বাচ্চাটির শক্তি একটু বেশি হবে। মনে করি এই লাঠি দিয়ে তারা কিছু একটি তুলবে, তখন তারা কি করে? এই বড় ছেলেটির কাছে ওটি ঝুলিয়ে দেয়, মনে করি এই গোলকটি তুলবে, ঝুলিয়ে দেয়। তাহলে কি হয়? এই ভরটি এই বড় বাচ্চাটার কাছে বেশি পরিমাণ যায় এবং এই ছোট বাচ্চার কাছে খুব কম পরিমাণ আসে। তাহলে ভর কেন্দ্র এখানে থাকে, কিন্তু এই ভরটাকে যেদিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ভরটা সেই দিকেই ক্রিয়া করবে। আমরা এত বিস্তারিত আলোচনায় না যাই, আমরা ম্যাথ করতে করতে বাকি বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো। বৃত্ত তো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, কিন্তু যখন এই রকম শেপের দেয়া থাকবে তখন আমরা কিভাবে নির্ণয় করব? এটি তো একটি আয়তের ক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে এর কেন্দ্রটা কি রকম হবে? এই বাহুর অর্ধেক এবং এই বাহুর অর্ধেক যদি আমরা যাই, তাহলে তো এইটা হবে কি অবস্থানে এর কেন্দ্রটা পাবো। তাহলে এটি হচ্ছে এই আয়তের ভর কেন্দ্র, অর্থাৎ এই জায়গায় ভরটি কেন্দ্রীভূত অবস্থায় থাকে। এটি কি রকম অবস্থায় হয়? মনে করি এরকম একটি পাত দেয়া আছে, এই পাতের ঠিক ভর কেন্দ্র বরাবর একটি সুতা আমরা লাগিয়ে এটিকে ধরেছি। তাহলে এটা কিভাবে থাকবে? একদম হরিজন্টালি এটি থাকবে। কিন্তু যদি আমরা এই স্থানে সুতা লাগিয়ে দেই, তাহলে সেটা কি হবে? সেটা এভাবে ঝুলে যাবে। আমি ব্যাপারটা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মনে করি এই ডাস্টারটি যদি এই প্রান্তে একটা সুতা লাগিয়ে যদি ধরা হয়, তাহলে ডাস্টারটি কি এইভাবেই থাকবে। কিন্তু যদি আমরা ভর কেন্দ্র বরাবর ভর কেন্দ্র নির্ণয় করার পর একটি সুতা লাগিয়ে দেই, তাহলে বস্তুটি ঠিক এইভাবেই থাকবে। আমার হাতে যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। এটি হচ্ছে বস্তুর ভর কেন্দ্র। এই ভর কেন্দ্র আমরা কেন নির্ণয় করব? এই ভর কেন্দ্র আমরা দেখে থাকি যে আমাদের বিভিন্ন শেপের আমরা যখন স্ট্রাকচার নির্মাণ করি, স্ট্রাকচারে আমাদের বিম থাকে, কলাম থাকে, ফুটিং থাকে, ঝুলন্ত বিম থাকে। এগুলোর কিন্তু আমাদের ভার বহন ক্ষমতা নির্ণয় করতে হয়। সেই জন্য এগুলোর ভর কেন্দ্র নির্ণয় করে সেই কেন্দ্রে কতটুকু বল দিলে সেই বিমটি কিংবা স্ট্রাকচারটি কোনো মুভমেন্ট না করে সেটি সহ্য করতে পারবে, সেটি নির্ণয় করার জন্য আমরা এই ভর কেন্দ্র নির্ণয় করে থাকি। এই ভর কেন্দ্র 4টি পদ্ধতিতে নির্ণয় করা হয়। সেই পদ্ধতিগুলো হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি, মোমেন্ট পদ্ধতি এবং ইন্টিগ্রেশন পদ্ধতি। এগুলো সব পদ্ধতি আমাদের আপাতত জানতে হবে না। আমরা আপাতত মোমেন্ট পদ্ধতিতেই ভর কেন্দ্র নির্ণয় করা শিখব, কারণ আমরা তো মোমেন্ট নির্ণয় করতে জানি এবং মোমেন্ট দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের আরো বেশি বিষয়গুলো সহজ মনে হবে।
তাহলে বেশি কথা না বলে আমরা ম্যাথের দিকে চলে যাই এবং কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে সেগুলো আমরা চেষ্টা করি। তাহলে মনে করি এই আয়তক্ষেত্রেই আমরা ভরকেন্দ্র নির্ণয় করব। তাহলে ভরকেন্দ্র মানে হচ্ছে এটি নির্দিষ্ট একটি অবস্থান। আমরা তো জানি অবস্থান নির্ণয় করতে আমাদের কোঅর্ডিনেট অঙ্কন করতে হয়, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষের কোন দিকে কোন একটি বস্তু হবে এবং কত দূরে হবে সেটি তো তার অবস্থান। মনে করি কোন একটি বিন্দুর অবস্থান x y। আমরা এই x y বলতে কি বুঝি? এটি x অক্ষ, এটি x অক্ষের ঋণাত্মক দিক, এটি y অক্ষ, এটি y অক্ষের ঋণাত্মক দিক। তাহলে এই x y বলতে আমরা কি বুঝি? আমরা এই x অক্ষের দিকে x দূরত্ব যাব এবং y অক্ষের দিকে y দূরত্ব যাব, তাহলেই তো আমরা এই x y বিন্দুটা পাবো। ঠিক একই ভাবে আমরা এর ভরকেন্দ্রটা কিভাবে নির্ণয় করব? আমরা যখনই ভরকেন্দ্র নির্ণয় করব, যে বস্তুটির ভরকেন্দ্র নির্ণয় করব সেই বস্তুটির সর্ববামে একটি অক্ষ আঁকাবো। তাহলে এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে y অক্ষ। মনে করি এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে b এবং দৈর্ঘ্য হচ্ছে b এবং প্রস্থ হচ্ছে d। তাহলে ভরকেন্দ্র মানে কি? আমাদেরকে দৈর্ঘ্য বরাবর অর্ধেক যেতে হবে এবং প্রস্থ বরাবর অর্ধেক যেতে হবে, তাহলেই তো আমরা ভরকেন্দ্রে পৌঁছাবো। তাহলে এই ভরকেন্দ্রের অবস্থানটা কি হবে? b divided by 2 d divided by 2। তাহলে এটি হচ্ছে আমাদের x এর মান এবং এটি হচ্ছে y এর মান। তাহলে x অক্ষ বরাবর আমরা যে যতটুকু যাব সেটি হচ্ছে আমাদের x এর মান। তাহলে এই পুরোটার মান কত? b। তাহলে যেহেতু আমাদের অর্ধেক যেতে হবে, অর্থাৎ ভরকেন্দ্রে যেতে হবে, তাই b এর অর্ধেক গেলে আমরা কি পাবো? b বাই 2। এবং y অক্ষের দিকে আমাদের কতটুকু যেতে হবে? অর্থাৎ এখান থেকে যে দূরত্ব তার অর্ধেক যেতে হবে। এখান থেকে দূরত্বটা দেওয়া আছে d, এর অর্ধেক যদি আমরা যাই তাহলে d বাই 2। তাহলে এই অবস্থায় গেলে আমরা এই আয়তক্ষেত্রের ভরকেন্দ্রটা নির্ণয় করতে পারবো। আমাদের বিভিন্ন শেপ দিতে পারে। আমাদের পরীক্ষায় বিভিন্ন আকৃতির একটি ক্ষেত্র দিবে এবং সেই ক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয় করতে বলবে। তাহলে মনে করি আমাদের একটি এরকম চিত্র দেয়া আছে। এই চিত্রের এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, দেয়া আছে। তাহলে আমাদের বলেছে যে এই বস্তুর ভরকেন্দ্র নির্ণয় করো। এই বস্তুর ভরকেন্দ্র মানে আমরা এমন একটি বিন্দু সিলেক্ট করব যে বিন্দুটার কেন্দ্র বরাবর এই বস্তুর ভরটা কেন্দ্রীভূত অবস্থায় থাকে। তাহলে ভরকেন্দ্র নির্ণয় করার সময় আমাদের এই বস্তুটি আয়তক্ষেত্র মানে কতগুলো সমক্ষেত্রে বিভক্ত হয়েছে সেই কয়েকটি ক্ষেত্রই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এই দিকে একটা রেখা কল্পনা করি, তাহলে কি এই রেখাটা আমাদের এই পুরো বস্তুটাকে দুটো আয়তক্ষেত্রে ভাগ করে দেয়। এটা একটা আয়তক্ষেত্র এবং এটি আরেকটা আয়তক্ষেত্র। তাহলে মনে করি এই আয়তক্ষেত্রটির ভরকেন্দ্র এরকম একটি অবস্থানে এবং এই আয়তক্ষেত্রের ভরকেন্দ্র এরকম একটি অবস্থানে। তাহলে যেহেতু দুটো ক্ষেত্র তৈরি হয়ে গেছে, আমরা ধরি এটি ক্ষেত্র 1 এবং এটি ক্ষেত্র 2।
আমরা যেহেতু ভর কেন্দ্র নির্ণয় করব, প্রকৃতপক্ষে আমরা কিন্তু x এবং y এর মান নির্ণয় করব। তাহলে x এবং y এর মান নির্ণয় করার জন্য আমাদের একটি খুব সহজ সূত্র আছে। সেই সূত্রটি হলো x ইকুয়াল a1 x1 প্লাস a2 x2 ডট 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 ডিভাইডেড বাই a1 প্লাস a2 ডট ডট ডট। এখানে যে কয়টি ক্ষেত্র তৈরি হবে সেই কয়টি ক্ষেত্রের ভুজ সহ সেই কয়টি ক্ষেত্রের ক্ষেত্রফলের গুণফল এর সমষ্টি সেই কয়টি ক্ষেত্রের মোট ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। মনে করি আমরা এটির ক্ষেত্রেই বিবেচনা করি, এটির ক্ষেত্রে বিবেচনা করলে এটি কয়টি ক্ষেত্র তৈরি হয়েছে? এখানে দুটি ক্ষেত্র। যদি দুটি ক্ষেত্রে বিভক্ত হয়ে থাকে তাহলে আমরা এই অংশটুকু করব, a1 x1 plus a2 x2 divided by a1 plus a2। এটি করলে আমরা কি পাবো? x এর মান পাবো। মানে এর ভর কেন্দ্রটা এখান থেকে, অর্থাৎ আমরা অক্ষ যদি আঁকাই তাহলে এখান থেকে কত দূর গেলে ভর কেন্দ্রটা পাবো সেটি হচ্ছে x এর মান। এবং y নির্ণয় করার সূত্র একই, a1 y1 plus a2 y2 divided by a1 plus a2। যদি এখানে আরো একটা থাকতো, মনে করি এই শেপের একটা থাকতো, তাহলে এখানে কয়টি ক্ষেত্র পেতাম আমরা এই যে এইদিকে একটা রেখা কল্পনা করতাম, তাহলে এখানে একটি ক্ষেত্র, এখানে একটি ক্ষেত্র, এখানে একটি ক্ষেত্র, তাহলে তিনটা ক্ষেত্র পেতাম। তখন x এর মান কি হতো? x এর মান হতো a1 x1 plus a2 x2 plus a3 x3 divided by a1 plus a2 plus a3। আবার y এর মান কি হতো? a1 y1 plus a2 y2 plus a3 y3 divided by a1 plus a2 plus a3। যদি চারটা থাকতো আমরা এইভাবেই করতাম। আমাদের এখানে আপাতত চারটা নাই, সর্বোচ্চ তিনটা পর্যন্ত আছে। আমরা প্রথমে এই এল শেপের ভর কেন্দ্র নির্ণয় করি। মনে করি আমাদের এরকম একটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নে বিভিন্ন মান দেওয়া আছে এবং প্রশ্নে বলেছে ভর কেন্দ্র নির্ণয় করো। ভর কেন্দ্র নির্ণয় করো। ভর কেন্দ্র মানে মূলত x এবং y এর মান। তাহলে আমরা সূত্র কি জানি? সেই সূত্রটাকে লিখবো আমরা যে x ইকুয়াল, এখানে কয়টি ক্ষেত্র? দুটি ক্ষেত্র। তাহলে দুটি ক্ষেত্রের জন্য আমরা কি সূত্র জানি? a1 x1 plus a2 x2 divided by a1 plus a2। তাহলে a1 মানে কি? এই ক্ষেত্রটির ক্ষেত্রফল, এই ক্ষেত্রটির ক্ষেত্রফল a1। এটি তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 সেমি, প্রস্থ 4 সেমি। তাহলে এখানে 10 গুণন 4 ইকুয়াল 40 সেন্টিমিটার স্কয়ার। আবার a2, এই 2 নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফল, মনে করি এখানে দূরত্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার। এগুলো সব মানই দেয়া থাকবে। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার, প্রস্থ কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। তাহলে একইভাবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 8 গুণন 4 32 সেন্টিমিটার স্কয়ার। এখন আমাদের কোন মান লাগবে? x1। তাহলে এই আয়তক্ষেত্রের যদি আমরা ভর কেন্দ্র x অক্ষ বরাবর নির্ণয় করতে যাই, x অক্ষ বরাবর নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই দিকে, অর্থাৎ আমরা জানি x অক্ষ এই দিকে, এই দিকে আমাদের কতটুকু দূরত্ব আসতে হবে? তাহলে যেহেতু এটি আয়তক্ষেত্র, তাহলে এর দৈর্ঘ্যের অর্ধেক বরাবর যেতে হবে আমাদের। তাহলে এই পুরোটার মান হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা যদি 10 সেন্টিমিটার অর্ধেক চাই তাহলে তো আমরা x1 এর মান পেয়ে যাব। তাহলে x1 ইকুয়াল 10 কে অর্ধেক করলে হবে হচ্ছে 5 সেন্টিমিটার। আবার x2, তাহলে আমাদের এই যে x অক্ষ আছে, এটি x অক্ষ, এই x অক্ষ থেকে কত দূর গেলে আমরা এর মধ্যবিন্দুতে যেতে পারবো?
তাহলে এইটুকুর পুরোটার মান কত? 4 সেন্টিমিটার। তাহলে আমাদের x অক্ষ থেকে কত দূর গেলে মধ্যবর্তী পাবো? তাহলে 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে তো x অক্ষ থেকে দূরত্বটা পাবো। তাহলে x2 এর মান হচ্ছে 4/2, তাহলে হবে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা মান সব পেয়ে গেছি। এখন আমরা এখানে মানগুলো বসাবো। তাহলে a1 এর মান কত পেলাম? 40, x1 এর মান হচ্ছে 5 প্লাস a2 এর মান হচ্ছে 32, x2 এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই a1 এর মান হচ্ছে 40 প্লাস a2 এর মান হচ্ছে 32। ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে x এর মান পেয়ে যাব 3.6 সেন্টিমিটার। একইভাবে আমাদের y এর মান বের করব। তাহলে y এর মান আমরা সূত্র কি জানি? a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে আমরা তো a1 এবং a2 এর মান পেয়ে গেছি। এখানে তো আমরা a1 এবং a2 এর মান পেয়ে গেছি। তাহলে এখন আমাদের y1 এবং y2 এর মান দরকার। y1 মানে y অক্ষের দিকে কতটুকু দূরত্ব গেলে আমরা এই ভরকেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবো। তাহলে 1 মানে এই 1 নং ক্ষেত্রের জন্য, তাহলে 1 নং ক্ষেত্রে আমরা x এর মান পেয়ে গেছি। এখন এখান থেকে কতটুকু দূরত্ব উঠলে আমরা এর মাঝামাঝি বিন্দুতে পৌঁছাবো? তাহলে এই পুরোটার মান কত? 4 সেন্টিমিটার। তাহলে 4 এর যদি অর্ধেক যায় তাহলে তো আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে 4 এর অর্ধেক হবে 2 সেন্টিমিটার। এবং y2, তাহলে y2 মানে এই অংশের অর্ধেক পর্যন্ত যেতে হবে। কোথা থেকে? এই যে এই বিন্দু থেকে আমরা অর্ধেক যাব। তাহলে অর্ধেক যাওয়ার জন্য আমাদের এই পুরো দূরত্বটা কি অতিক্রম করতে হবে না? তাহলে আমাদের এই পুরো দূরত্ব অতিক্রম করলাম। প্রথমে আমাদের 4 সেন্টিমিটার যেতে হবে, তারপর আমরা এই ক্ষেত্রের অর্ধেক পর্যন্ত যাব। এই ক্ষেত্রের পুরো অংশটার মান কত? 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটারের অর্ধেক গেলে তো আমরা এই দ্বিতীয় ক্ষেত্রটির ভরকেন্দ্র পর্যন্ত যেতে পারছি। তাহলে 8 এর অর্ধেক কত হবে? 4। তাহলে এখানে 4 সেন্টিমিটার এবং আমাদের তো অবশ্যই এই দূরত্বটা অতিক্রম করতে হবে। তাহলে এই 4 এবং এই 4 যোগ করলে আমরা y2 এর মান 8 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সব মান পেয়ে গেলাম। এখন মানগুলো আমরা বসাবো। a1 এর মান হচ্ছে 40 ইনটু y1 এর মান হচ্ছে 2 প্লাস a2 এর মান হচ্ছে 8 ইনটু y2 এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 40, a2 এর মান হচ্ছে 32, তাহলে a2 এর মান 32। এটা ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে y এর মান পেয়ে যাব। ক্যালকুলেশন করলে হবে, তাহলে এই মানটি হবে 4.6 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব নির্ণেয় ভরকেন্দ্র x অক্ষ আর y অক্ষের। x অক্ষের মান কত? 3.6, y অক্ষের মান হচ্ছে 4.6। যদি আমরা x অক্ষ থেকে 3.6 সেন্টিমিটার যাই এবং y অক্ষের দিকে 4.6 সেন্টিমিটার যাই, তাহলে আমরা এই বস্তুর ভরকেন্দ্রটা পেয়ে যাব। অর্থাৎ সেই স্থানে এই পুরো বস্তুর ভরটা কেন্দ্রীভূত অবস্থায় থাকে। এইভাবে মূলত ভরকেন্দ্র নির্ণয় করা হয়। এছাড়াও আমাদের আরো বিভিন্ন শেপে থাকতে পারে। এটি আমরা শিখলাম যেগুলো চতুর্ভুজে ভাগ করা যায়। অর্থাৎ মনে করি এইরকম শেপ থাকতে পারে। আবার শুধু এইরকম শেপ থাকতে পারে, টি শেপ। তাহলে এগুলো আমরা কিন্তু আয়তক্ষেত্র দিয়ে ভাগ করে তারপর আমরা ক্ষেত্র 1 2 3 কিংবা 1 2 এইভাবে বিবেচনা করে x আর y এর মান নির্ণয় করতে পারবো। এগুলো খুবই সহজ। তোমরা নিজে নিজেই আমার ভিডিওটি কয়েকবার দেখবা এবং দেখার পর তোমরা যদি চেষ্টা করো তাহলে এই আয়তক্ষেত্রের শেপ দিয়ে বিভিন্ন ক্ষেত্র তৈরি করে যেসব ক্ষেত্র তৈরি হয়েছে সেসব ক্ষেত্রের ভরকেন্দ্র তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। এবং এছাড়াও আমরা কিভাবে এরকম ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয় করব, কিভাবে চতুর্ভুজ আকৃতির ভরকেন্দ্র নির্ণয় করব এবং এর মধ্যে যদি ফাঁকা
ফাঁকা থাকতে পারে না। মনে করি এইরকম একটি ক্ষেত্রের এই অংশের মান ফাঁকা এবং এটি হচ্ছে নিরেট, তাহলে এর ভর কেন্দ্রটা কি রকম হবে, কিংবা বৃত্তাকৃতির কোন একটি বস্তুর ভর কেন্দ্র কোথায় হবে, এগুলো আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাস বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোন জায়গায় বুঝতে পারোনি, এতে করে আমার সুবিধা হবে তোমাদের সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।